হ্যালো স্টুডেন্ট, আজও আমরা কমপ্লেক্স নাম্বার অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, এ কমা বি বাস্তব এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে এক্সের একটি বাস্তব মান রুট 1 প্লাস এক্স মাইনাস আই ইন্টু রুট 1 মাইনাস এক্স বাই রুট 1 প্লাস এক্স প্লাস আই ইন্টু রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি সমীকরণকে সিদ্ধ করে। তো দেখো গিভিন দেওয়া আছে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আমি দেখাবো যে স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার 1 হলে এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটার বাম পক্ষ এবং ডান পক্ষ একই হবে। তাহলে এক্সের যে কোনো মানের জন্য সমীকরণটা সিদ্ধ হয়ে গেল। তাহলে এখন বাম দিকটা লিখলাম। এবার দেখো বাম দিকটা আমি মড নিলাম, ঠিক আছে। এবার এটাকে লিখতে পারি উপরটার মড বাই নিচেরটার মড। মড মানে হচ্ছে রুট ওভার রিয়েল পার্ট তার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট তার স্কোয়ার। নিচেও তাই করলাম, এক্সটা কেটে গেলে উপরে থাকলো রুট টু, নিচে থাকলো রুট টু বাই রুট টু কেটে গেলে 1 হয়। তাহলে আমার যে সমীকরণটা দেওয়া ছিল তার বাম পক্ষের মডের ভ্যালু এলো 1। এবার আমি ডান পক্ষটার মড নিলাম। ডান পক্ষ ছিল এ মাইনাস আইবি। এ মাইনাস আইবির মড হলো রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমার তো অঙ্কে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1, তাহলে স্কোয়ার বি স্কোয়ার মানে আমি 1 বসিয়ে দিলাম। তাহলে রুট ওভার 1 মানে হচ্ছে 1। তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ কী চলে এলো, সমান চলে এলো। তাহলে অতএব এক্সের একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। নেক্সট প্রবলেম, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মড জেড ইকুয়াল টু 1 হলে দেখাও যে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি। আমি প্রথমে লিখলাম গিভিন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবার যেটা দেওয়া আছে সেটা লিখলাম জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1। জেডের ভ্যালুটা বসলাম, এখান থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করলাম। এবার আমি এটা উপর নিচের যেটা আছে তার অনুবন্ধী দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে লব এবং হরকে এক্স প্লাস 1 মাইনাস আই ওয়াই দিয়ে গুণ করব। উপরে আমি এটা লিখলাম, আর নিচে গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়ে গেল। আই স্কোয়ার ভ্যালু মানে হচ্ছে -1, তাহলে নিচেরটা হয়ে গেল এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উপরটা আমার সিম্পল গুণ করা হলো, ঠিক আছে। এবার দেখো গুণ করার পর আমি এখান থেকে লিখছি এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আই স্কোয়ার -1 তাহলে এটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই -1টা লিখলাম। এখান থেকে আইটা কমন, প্লাস আই কমন দিলে পড়ে থাকে এক্স ওয়াই প্লাস ওয়াই, আর একটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে। এটা পড়ে থাকলো, এটা 1 নম্বর নাম দিলাম। এখানে দেখবে আমার এক্স ওয়াই কেটে যাবে, তাহলে আই ইন্টু 2y পড়ে থাকবে, ওটা পরে করছি আমরা। এবার দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, তাহলে অতএব মড জেড ইকুয়াল টু কত হবে 1। মড জেড জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এবং মড জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে। মড জেড মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ওটা হোল স্কোয়ার করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এইবার আমি 2 নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কী বসাবো, 1 বসাবো। আর এখানে দেখবে এক্স ওয়াইটা কেটে যাবে, শুধু এখানে পড়ে থাকবে আই ইন্টু 2y। তাহলে আমি লিখলাম ফ্রম 1, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় 1 বসলাম, তাহলে আমার এটা পড়ে থাকলো, এটা মানে 0, তাহলে পড়ে থাকলো আই ইন্টু 2y বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা একটা কাল্পনিক রাশি, কারণ এর সাথে রিয়েল পার্ট কেউ নেই। পুরোটা আই ইন্টু আয়ের সাথে 2y বাই এত গুণ আছে, তাহলে এটা পুরো একটা কাল্পনিক রাশি, তাই ইহা একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি প্রমাণিত হয়ে গেল। নেক্সট প্রবলেম, যদি Z1 ও Z2 দুটি জটিল রাশি, Z1 ও Z2 উভয় কি নয়, শূন্য নয়, এবং মড অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2 হয়, তবে প্রমাণ করো যে আর্গ Z1 ইকুয়াল টু আর্গ Z2, অর্থাৎ আর্গুমেন্ট অফ Z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z2, এটা হবে। আমি দেখো ধরি Z1 ইকুয়াল টু R1 cos θ1 প্লাস I sin θ1 এবং Z2 ইকুয়াল টু ধরুন R2 ইন্টু cos θ2 প্লাস I sin θ2। এটা হচ্ছে মডিউলাস অ্যাম্প্লিটিউড ফর্মে ধরলাম। তাহলে আর্গুমেন্ট অফ Z1 ইকুয়াল টু হবে θ1 এবং আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল টু হবে θ2। এখন Z1 প্লাস Z2 মড ইকুয়াল টু মড Z1 প্লাস Z2, এটা দেওয়া আছে। এটা এবার Z1 এর ভ্যালুটা বসালাম এবং Z2 এর ভ্যালুটা বসালাম, ঠিক আছে। এখানে তাহলে Z1 প্লাস Z2 যদি করা হয়, দেখো এখানে R1টা দিয়ে যদি গুণ করে দিই, R2টা দিয়ে এটাকে গুণ করা হয়, দিয়ে আমি যদি এই দুটোকে যোগ করি তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ হবে, তাহলে R1 cos θ প্লাস R2 cos θ2,
তাহলে অ্যাকচুয়ালি পাবো এখান থেকে রিয়েল পার্ট এর হচ্ছে r1 cos θ 1 প্লাস r2 cos θ 2, এটা পেলাম। ইমাজিনারি পার্টের সাথে আইটা কমন নিলাম, তাহলে পুরো থাকবে হচ্ছে i ইন্টু r1 sin θ 1 প্লাস r2 sin θ 2, ঠিক আছে, এটা এরকম লিখলাম। ইকুয়াল টু এখানে মড z1 আছে, z1 এর ভ্যালুটা এখানে বসানো, r1 দিয়ে গুণ করার পর এটা বসালাম, প্লাস মড z2, এখানে z2 এর ভ্যালুটা r1 দিয়ে গুণ করার পর এখানে r2 দিয়ে গুণ করার পর এটা বসালাম। এবার মড অফ এটা মানে হবে কি রুট ওভার রিয়েল পার্ট এটা স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট মানে এটা স্কোয়ার, দেখো এটা করা হলো। মড অফ এটা স্কোয়ার মানে এখানে হবে রিয়েল পার্ট মানে r1 cos θ তার স্কোয়ার রুট ওভার, আর এটা হবে r1 sin θ তার পুরোটা স্কোয়ার করলে এটা পেলাম। একইভাবে এটারও মড করা হলো, তাহলে প্লাস রুট ওভার r2 স্কোয়ার cos স্কোয়ার θ 2 প্লাস r2 স্কোয়ার sin স্কোয়ার θ 2 পেলাম। এবার আমরা কি করব, এবার আমরা এটা a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, ছোটো ছোটো করে লিখলাম। এটা ভাঙলে হবে r1 স্কোয়ার cos স্কোয়ার θ 1 প্লাস 2r1 r2 cos θ 1 ইন্টু এটা হবে cos θ 2, হ্যাঁ শুধু θ 2 না, এটা হচ্ছে cos θ 2, ঠিক আছে, এটা cos θ 2 প্লাস r2 স্কোয়ার cos স্কোয়ার θ 2, এটা যদি ভাঙা হয় a প্লাস বি তার হোল স্কোয়ার হলে r1 স্কোয়ার sin স্কোয়ার θ 1 প্লাস 2r1 r2 sin θ 1 ইন্টু sin θ 2 প্লাস r2 স্কোয়ার sin স্কোয়ার θ 2। এখানে দেখো r1 স্কোয়ারটা এখান থেকে ভেতরতে কমন নিলে রুটের বাইরে শুধু r1 হবে, আর ভেতরে পড়ে থাকবে cos স্কোয়ার θ 1 প্লাস sin স্কোয়ার θ 1 মানে 1, তাহলে শুধু এর ভ্যালুটা হয়ে গেল r1 প্লাস এখান থেকে দেখো r2 স্কোয়ারটা কমন নিলে রুটের বাইরে r2 বেরোবে, ভেতরে থাকবে cos স্কোয়ার θ 2 প্লাস sin স্কোয়ার θ 2, তার ভ্যালুটা হবে 1, তাহলে শুধু হয়ে যাবে r2। তাহলে আমার এইদিকে ডান দিকের ভ্যালুটা হয়ে গেল r1 প্লাস r2, ঠিক আছে। এবারে আমি উভয় পক্ষে হোল স্কোয়ার করবো, ঠিক আছে, হোল স্কোয়ার করলে হচ্ছে বাঁ দিকে রুটটা উঠে যাবে আর ডান দিকে হয়ে যাবে r1 প্লাস r2 তার স্কোয়ার। এবার এখান থেকে আমি কমন নিয়ে লিখবো, দেখো এখান থেকে r1 স্কোয়ার কমন নিলে ভেতরে থাকবে cos স্কোয়ার θ 1 আর এখান থেকে r1 স্কোয়ার কমন যায় তাহলে প্লাস sin স্কোয়ার θ 1। আচ্ছা, এবার দেখো যদি r2 স্কোয়ারটা কমন নিই এখান থেকে আর এখান থেকে, তাহলে r2 স্কোয়ার কমন নিলে ভেতরে থাকবে cos স্কোয়ার θ 2 প্লাস sin স্কোয়ার θ 2, আর 2r1 r2 কমন নিলে ভেতরে পড়ে থাকবে cos θ 1 ইন্টু cos θ 2 প্লাস sin θ 1 ইন্টু sin θ 2, ঠিক আছে। যেহেতু আমরা স্কোয়ার করবো বলে বাঁ দিকে রুটটা উঠে যাবে আর ডান দিকটা হয়ে যাবে ইকুয়াল টু r1 প্লাস r2 তার স্কোয়ার, তাহলে আমি পেলাম এটা। এবার দেখো cos স্কোয়ার θ 1 প্লাস sin স্কোয়ার θ 1 তাহলে শুধু হলো r1 স্কোয়ার, এটাও মানে 1, তাহলে শুধু প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2, এটার ফর্মুলা পড়ছে cos θ 1 মাইনাস θ 2 ইকুয়াল টুটাকে ভেঙে দিলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2, তাহলে দেখো উভয় দিক থেকে r1 স্কোয়ার কেটে গেল r2 স্কোয়ার কেটে গেল, তাহলে পুরো থেকে 2r1 ইন্টু r2 cos θ 1 মাইনাস θ 2 ইকুয়াল টু 2r1 ইন্টু r2, তাহলে এখান থেকে আমি পাবো বোথ সাইডে 2r1 r2 কেটে গেলে পড়ে থাকবে cos θ 1 মাইনাস θ 2 ইকুয়াল টু 1, তাহলে বা লিখতে পারি cos θ 1 মাইনাস θ 2 cos 0, কারণ cos 0 ডিগ্রি মানে 1। আচ্ছা, কেন লিখলাম, কারণ θ 1 আর θ 2 মানটা আমরা জানি মাইনাস পায়ের থেকে বড় এবং পায়ের থেকে ছোট বা পায়ের সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি θ 1 মাইনাস θ 2 ইকুয়াল টু 0, তাহলে θ 1 ইকুয়াল টু θ 2, θ 1 মানেই তো আর্গুমেন্ট অফ z1 আর θ 2 মানেই তো আর্গুমেন্ট অফ z2, প্রথমেই লেখা আছে, তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট প্রবলেম, একটি ধনাত্মক বাস্তব সংখ্যা m এর বাস্তব ধনাত্মক ঘনমূল হচ্ছে আলফা, অর্থাৎ রিয়েল রুটটা হচ্ছে আলফা, এবং কাল্পনিক ঘনমূল দুটি হলো বিটা ও গামা হলে যে কোনো এক্স ওয়াই জেড এর জন্য দেখাও যে এক্স ইন্টু বিটা প্লাস ওয়াই ইন্টু গামা প্লাস জেড ইন্টু আলফা বাই এক্স ইন্টু গামা প্লাস ওয়াই ইন্টু আলফা প্লাস জেড ইন্টু বিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা স্কোয়ার হলো 1-এর একটি কাল্পনিক ঘনমূল, ঠিক আছে। তাহলে এম সংখ্যাটার একটা রুট হচ্ছে আলফা, এটা হচ্ছে রিয়েল রুট, আর কাল্পনিক রুট দুটো হচ্ছে বিটা এবং গামা এমের, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। চলো আমরা অ্যান্সার করি। আমরা জানি একের ঘনমূল তিনটি হলো 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা সমান সমান এত এবং ওমেগা স্কোয়ার সমান সমান এত আমরা জানি। আবার দেওয়া আছে একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এম এর বাস্তব ধনাত্মক ঘনমূল আলফা
এবং কাল্পনিক ঘনমূল দুটি বিটা ও গামা। তাহলে অতএব আলফা সমান সমান হবে কত, m⁻1/3, কারণ আলফাটা হচ্ছে বাস্তব। বিটা সমান সমান হবে কত, m⁻1/3 ইন্টু ওমেগা, আর গামা সমান সমান m⁻1/3 ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটা কী করে হচ্ছে এটা আমরা আগে শিখেছি। এখন যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এক্স বিটা প্লাস ওয়াই গামা প্লাস জেড আলফা বাই এক্স গামা প্লাস ওয়াই আলফা প্লাস জেড বিটা। এখানে দিয়ে আলফা বিটা এবং গামার মানগুলো আমরা এখানে বসালাম। ঠিক আছে, আলফা বিটা গামার মানটা আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে আমি এটা পেলাম। এবার থেকে উপর থেকে m⁻1/3 আর নিচের থেকে m⁻1/3 কমন নিয়ে বাদ চলে গেল, তাহলে পুরো থাকলো এটা এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড বাই এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড। কারণ উপরের থেকে আমি m⁻1/3 কমন নিয়েছি, নিচ থেকে m⁻1/3 কমন নিয়েছি, তাহলে কেটে গেল, তাহলে এটা পুরো থাকলো। এবার আমি চেষ্টা করব যে নিচের যেটা আছে ফাংশনটার উপরে নিয়ে আসা। তাহলে নিচে দেখতে পাচ্ছি ওয়াই একা আছে, ওয়াইয়ের সাথে কোনো ওমেগা গুণ নেই, আর উপরে দেখতে পাচ্ছি ওয়াইয়ের সাথে ওমেগা স্কোয়ার আছে। তাহলে উপরটা থেকে শুধু ওয়াইকে ওমেগা থেকে ফ্রি করতে হলে কি উপরটা থেকে আমি ওমেগা স্কোয়ার কমন নেব, তাহলে ওয়াই একা হয়ে যাবে। তাহলে ওমেগা স্কোয়ার কমন নিতে গেলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কমন আসছে না ওমেগা স্কোয়ার, তার জন্য ওমেগাকে আমি ওমেগা কিউ দিয়ে একটা গুণ করে দেবো, কারণ ওমেগা কিউ মানে 1, তাহলে এটা হচ্ছে ω⁴, আর এখান থেকে ওমেগা স্কোয়ার কমন আসছে না, তাহলে এখানে জেডের সাথে একটা ওমেগা কিউ লাগিয়ে দেবো, তাহলে জেড ইন্টু ওমেগা কিউ। কারণ আমরা জানি ওমেগা কিউ ইকুয়াল টু 1, কারণ আমরা যে কোনো সংখ্যার সাথে ওমেগা কিউ গুণ করতে পারি, যেহেতু ওমেগা কিউ মানে 1, কারণ যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটি একই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। কেন আমি ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলাম এটা এবং এটাকে, কারণ আমি নিচেরটা উপরে আনতে চাইছি। দেখো প্রথম কাজ হচ্ছে নিচেরটাকে উপরে আনতে, দেখতে হবে যে ফ্রি কে আছে, ওয়াই আছে শুধু, এখানে হচ্ছে ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে আমি যদি ওমেগা স্কোয়ার উপর থেকে কমন নিই, তবে এটা ওয়াই ওমেগা স্কোয়ারটা ওয়াইয়ে পরিবর্তিত হবে। আচ্ছা, আমার কাছে যদি উপর থেকে ওমেগা স্কোয়ার কমন নিতে হয়, দেখো এখানে তো ওমেগা কোনো ফাংশনই নেই, তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার কমন আমি যদি নিতে চাই, তাহলে এর পাশে একটা আমি লিখবো জেড ইন্টু ওমেগা কিউ, কারণ ওমেগা কিউ মানে 1। এখান থেকে দেখো ওমেগা স্কোয়ার কমন আসছে না, ওমেগা এক্স ওমেগা আছে, তাহলে পাশে লিখবো এক্স ওমেগা ইন্টু ওমেগা কিউ, তাহলে ওমেগা ইন্টু ওমেগা কিউ মানে ω⁴। দেখো আমি এটা লিখা, তাহলে এর সাথে একটা ওমেগা কিউ গুণ করলে ω⁴, এটা যা আছে তাই থাকলো, এখানে জেড ইন্টু ওমেগা কিউ মানে ওমেগা কিউ 1। এর উপর থেকে আমি ওমেগা স্কোয়ার কমন নিলাম, ওমেগা স্কোয়ার কমন নিলে এখানে পুরো থেকে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা। দেখো নিচেরটা উপরটা একই হয়ে গেল, কেটে গেল, তাহলে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আমার প্রমাণ হয়ে গেল, প্রুভ। নেক্সট প্রবলেম, আর্গুমেন্ট z-1 বাই z+1 ইকুয়াল টু π/4 হলে দেখাও যে জটিল তলে জেড বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। এই অঙ্কটি করার আগে আমরা একটি নোট লিখব। দেখো যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে অ্যামপ্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড সমান সমান কত হবে, সমান সমান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি অ্যামপ্লিটিউডটাকে আমরা থিটা ধরতাম, যদি অ্যামপ্লিটিউড জেড ইকুয়াল টু থিটা ধরতাম, লেট অ্যামপ্লিটিউড, তাহলে অতএব কী হতো, ট্যান থিটা ইকুয়াল টু আমরা পেতাম কত, ওয়াই বাই এক্স পেতাম। এটা মানেই হচ্ছে থিটা ইকুয়াল টু হবে, এটা ট্যানটা যদি এদিক থেকে আমি ডান দিকে নিয়ে যাই বাঁ দিক থেকে, তাহলে হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এটাও লেখা যায়। এবার থিটা মানেই তো অ্যামপ্লিটিউড জেড, তাহলে অতএব অ্যামপ্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড একই কথা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার ধরো z1 ইকুয়াল টু আছে ধরো a/b প্লাস i ইন্টু c/d, তাহলে অতএব আর্গুমেন্ট z1 মানে বা অ্যামপ্লিটিউড z1 সমান সমান হবে কত, ট্যান ইনভার্স এটা বাই এটা। দেখো তাহলে উপরে হবে c/d, নিচে হবে a/, এটা তো c/d না দিয়ে আমি এখানে c/b বললাম, ধরো c/b। ঠিক আছে, a/b প্লাস i ইন্টু c/b, মানে উপরটা মানে c/b, উপরে হবে c/b ওয়াই বাই a/b। দেখো এটা মানে দেখো নিচের বিটা কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে c/a। ঠিক আছে,
এরকম আমরা লিখতে পারি অ্যামপ্লিটিউড। আমরা এবার জানবো বৃত্তের সমীকরণ। ধরো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। কেন্দ্রের স্থানাঙ্ক ধরো আলফা কমা বিটা। তাহলে এই বৃত্তের সমীকরণটা কী হবে? তাহলে এই বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা বৃত্তের সমীকরণ। তাহলে যদি এটা দেওয়া থাকে এরকম এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আমরা কি বলবো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা এবং ব্যাসার্ধটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারবো যে ধরো এরকম দেওয়া থাকলো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে আমি একে দেখো এরকম লিখতে পারি, একে লিখবো হচ্ছে প্রথমটা এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস আমি এটাকে লিখতে পারি ওয়াই মাইনাস অফ মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3কে লিখতে পারি √3 তার হোল স্কোয়ার। তাকে এর সঙ্গে মিলে গেল। এখানে আলফা মানে হচ্ছে 2, বিটা মানে হচ্ছে -3 এবং আর মানে হচ্ছে √3। তাহলে ইহা কিসের সমীকরণ? ইহা বৃত্তের সমীকরণ। ইহা হচ্ছে বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা হবে 2, -3 এবং ব্যাসার্ধ √3 একক। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কে যাই। তাহলে আমাকে দেওয়া আছে আর্গুমেন্ট z-1 বাই z+1 π/4। তাহলে দেখাতে বলেছে জেড বিন্দু সঞ্চার পথ একটি বৃত্ত। এরকম অঙ্ক আমি প্রথমে জেড সমান x প্লাস iy ধরে নেব, যেখানে x, y বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার। এবার যেটা দেওয়া আছে কি আছে, আর্গুমেন্ট অফ z-1 বাই z+1 π/4। আমি প্রথমে এই ভ্যালুটা বার করি, z-1 বাই z+1। আমি লিখলাম z-1 বাই z+1, জেডের ভ্যালুটা বসালাম x প্লাস iy। এবার আমি এখান থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলো আলাদা করলাম। উপর লব এবং হরকে x+1 মাইনাস iy দিয়ে গুণ করে আমি এটা পেলাম। উপরটা আমি আগের মতো সিম্পল গুণ করলাম। গুণ করার পরে আমি রিয়েল এবং ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করলাম। আলাদা করলে এখানে দেখলে এই এক্স ওয়াই টার্মটা কেটে গেল। তাহলে এখানে এটা বাই এটা করলাম প্লাস এখানে আই ইন্টু উপরে থাকলে 2y বাই এটা করলাম। রিয়েল এবং ইমাজিনারি পার্টকে আমি আলাদা করলাম। ঠিক আছে, রিয়েল আর ইমাজিনারি পার্ট আলাদা হয়ে গেল। তাহলে এখানে আবার লিখবো আমি অতএব আর্গুমেন্ট। আর তাহলে এটা আমি কার ভ্যালু পেলাম? দেখো এটা মানে z-1 বাই z+1 এর ভ্যালু আমি পেলাম হচ্ছে এটা। তাহলে এখানে আমি লিখছি দেখো অতএব লাস্ট লাইন লিখছি z-1 বাই z+1 এটা পেলাম। অতএব আর্গুমেন্ট এখানটা জেড না হবে z-1 বাই z+1, এটার আর্গুমেন্ট একটু আগেই পড়লাম ট্যান ইনভার্স এটা বাই এটা। ঠিক আছে, দেখো নিচেরটা কেটে যাবে, তাহলে হবে দেখো উপরে হবে 2y বাই x² প্লাস y² মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমি প্রথমে z-1 বাই z+1 এর ভ্যালুটা বার করলাম। এমনভাবে ওটাকে ভ্যালুটা বার করে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা আলাদা করাতে a প্লাস আইবি ফর্মে বার করলাম। এবারে আমি বার করছি এর আর্গুমেন্ট নিলাম। এর আর্গুমেন্ট মানে কি? ট্যান ইনভার্স y বাই x, y মানে এটা আর x মানে এটা। তাহলে এটা বাই এটা, তাহলে এই নিচের টার্ম দেখবে এটা বাই এটা করলে এই নিচের টার্মটা একই আছে বলে কেটে যাবে। তাহলে শুধু থাকবে 2y বাই x² প্লাস y² মাইনাস 1। যখন দেখবে নিচের টার্ম দুটো একই আছে, হ্যাঁ, তখন তুমি একবারে দেখবে শুধু উপরে 2y বাই এটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে, কারণ নিচেরটা কেটে যাবে ক্যালকুলেশন করলে। ঠিক আছে, এবার আমি দেখবে দেওয়া আছে যে আর্গুমেন্ট z-1 বাই z+1 ইকুয়াল টু π/4। ঠিক আছে, তাহলে যেহেতু আর্গুমেন্ট z-1 বাই z+1 ইকুয়াল টু π/4, আর্গুমেন্টের ভ্যালুটা বসালাম, যেটা পেয়েছিলাম আমি কত পেয়েছিলাম, ট্যান ইনভার্স 2y বাই x² প্লাস y² মাইনাস 1 ইকুয়াল টু π/4। এবার ট্যান ইনভার্সটা যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে এটা ট্যান হয়ে যাবে। তাহলে হচ্ছে 2y বাই x² প্লাস y² মাইনাস 1 ইকুয়াল টু ট্যান π/4। ইনভার্সটা বাঁ দিক থেকে ডান দিকে এলে সেটা ইনভার্সটা অমিট হয়ে যায়, শুধু ত্রিকোণমিতি ফাংশনটা পড়ে থাকে, আর যেটা থাকে তার যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাঙ্গেল হিসাবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ কেমন, ধরো ট্যান ইনভার্স x ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে x সমান সমান কত হবে?
ট্যান থিটা। ঠিক আছে, এটা থাকলো। এবার দেখো ট্যান পাই বাই 4 মানে 1, এবার এটা কোনাকুনি গুণ করে এটা পেলাম। এবার আমি এই 1টাকে আমি ডান দিকে নিলাম, 2y-টাকে বাঁ দিকে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার যেমন যেমন থাকলো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এদিকে একটা 1 যোগ করলাম বাঁ দিকে, তাহলে ডান দিকেও একটা 1 যোগ করলাম, তো ব্যালেন্স থাকলো, বা এক্স স্কোয়ার এটাকে আমি লিখলাম, এটাকে ফর্মুলা পড়লে হচ্ছে ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2। দেখো এক্স স্কোয়ারকে লিখতে পারবি এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার, প্লাসটা যা আছে তাই থাকলো ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার, 2কে লিখতে √2 তার হোল স্কোয়ার। দেখো এটা একটা বৃত্তের সমীকরণ, একটু আগে আমরা জানলাম বৃত্তের সমীকরণ কীভাবে লেখা হয়। তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হবে 0,1 এবং ব্যাসার্ধ হবে √2 একক। ঠিক আছে, তাহলে অতএব জেড বিন্দু সঞ্চারপথ একটি বৃত্ত, লিখে দেবে এখানে। তাহলে অতএব জেড বিন্দু সঞ্চারপথ একটি বৃত্ত, প্রুফ। নেক্সট প্রবলেম। জটিল তলে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষ Z1, Z2 এবং Z3 জটিল রাশি 3টি দিয়ে সূচিত হয়। প্রমাণ করো 1/Z1 - Z2 প্লাস 1/Z3 - Z1 প্লাস 1/Z2 - Z3 ইকুয়াল টু 0। এই অঙ্কটি করার আগেও আমরা একটি নোট লিখব। ধরো ABC হচ্ছে একটা ত্রিভুজ, ABC এটা জটিল তলে আছে। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক ধরুন Z1 জটিল রাশি দ্বারা প্রকাশ করছে, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে Z2 জটিল রাশি প্রকাশ করছে, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে Z3 এই জটিল রাশি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ বি তার মড মানে এ বি বাহুর দৈর্ঘ্য হবে কত, এ বি, বিটা শেষ আছে এটা আগে আছে, তাই তো, তাহলে হবে বি মানে কত, বি যেটা শেষ আছে সেটা থেকে Z2 - Z1, এ বি বাহুর দৈর্ঘ্য। বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য কী হবে, বিসি, বিসি তাহলে সিটা পড়া আছে মানে Z3 - Z2, এ বি বিসি। এবারে বলছে সিএ, সিএ, সিএ তাহলে প্রথমে সিএ এটা শেষে আছে মানে এরটা আগে লিখতে হবে Z1 - Z3। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা জিনিস মনে রাখবে যে মড অফ এ মাইনাস বি এর ভ্যালুও যা হবে, মড অফ বি মাইনাস এ এর ভ্যালু একই হবে। ঠিক আছে, যদি ত্রিভুজ এ বিসি সমবাহু হয়, সমবাহু হয় তার মানে 3টে বাহুর সমান, সমবাহু মানেই কি, মড অফ এ বি ইকুয়াল টু মড অফ বিসি ইকুয়াল টু মড অফ সি, এই 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। বা মড অফ এ বি মানে পেয়েছিলাম Z2 - Z1 ইকুয়াল টু মড অফ বিসি মানে আমি পেয়েছিলাম হচ্ছে Z3 - Z2, একে Z2 - Z2 লিখতে পারো, একই ব্যাপার। আর মড অফ সিএ মানে পেয়েছিলাম হচ্ছে Z1 - Z3। ঠিক আছে, Z2 - Z1ও যা, Z1 - Z2ও তাই, একই ব্যাপার। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কে যাই। তাহলে একটা ত্রিভুজ সমবাহু বলে দিয়েছি এবং শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক Z1, Z2, Z3 এই জটিল রাশি দ্বারা প্রকাশ করছে। তাহলে আমাকে দেখাতে হবে এটা ইকুয়াল টু 0। অ্যান্সার, যেহেতু জটিল তলে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষ Z1, Z2, Z3, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে লেখা যায় মড অফ Z1 - Z2 ইকুয়াল টু মড অফ Z3 - Z1 ইকুয়াল টু মড অফ Z2 - Z3, এটা লেখা যায়, এটা 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এটা এখন আমাকে যেটা সমান সমান 0 দেখাতে বলেছে তার বাঁ দিকটা আমি লিখলাম এটা। এবার দেখো উপর নিচে আমি কি করলাম, যেটা নিচে আছে তার বার দিয়ে উপর নিচে গুণ করলাম। তাহলে এখানে Z1 - Z2 আছে, উপর নিচে Z1 লব এবং হরকে Z1 - Z2 বার দিয়ে গুণ করলাম। ঠিক আছে, একইতে এটা কেটে গেলে দেখো আগেরটাই ফিরে আসে। এটাকে কি করব, লব এবং হরকে Z3 - Z1 বার দিয়ে গুণ করব, আর এটা লব এবং হরকে Z2 - Z3 তার বার দিয়ে গুণ করব। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট লাইনে উপরটা যা আছে সেটাই লিখলাম, নিচেরটা দেখো আমরা জানি, দেখো এখানে লিখেছি Z ইন্টু জেড বার মানে হচ্ছে মড জেড তার স্কোয়ার। তাহলে মড জেড তার স্কোয়ারকে আমি লিখতে পারি Z ইন্টু জেড বার, অর্থাৎ বা Z ইন্টু জেড বার থাকলে তাকে লিখতে পারি মড জেড তার স্কোয়ার। তাহলে এখানে দেখো এটাকে যদি Z1 - Z2টাকে মনে মনে জেড ভাবি, তাহলে Z ইন্টু জেড বার মানে মড জেড তার স্কোয়ার, মানে এটা হবে হচ্ছে মড Z1 - Z2 তার স্কোয়ার। পরেরটা দেখো উপরটা যা আছে তাই থাকলো, নিচেরটা আছে Z3 - Z1 ইন্টু Z3 - Z1 তার বার,
তাহলে এটা মানে লেখা যায় জেড থ্রি মাইনাস জেড ওয়ান তার মডের হোল স্কোয়ার। এটা মানে লেখা যায় দেখো হচ্ছে উপরে যা আছে সেটা থাকলো, নিচে হবে মড জেড টু মাইনাস জেড ওয়ান তার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখো 1 নম্বরে পেয়েছি কি, 1 নম্বরে দেখো কি পেয়েছি, এই যে 1 নম্বর পেয়েছি মড জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়াল টু মড জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু মাইনাস জেড থ্রি, এই তিনটে সমান। তার মানে মড জেড থ্রি মাইনাস জেড ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি মড জেড ওয়ান মাইনাস জেড টু, আবার মড জেড টু মাইনাস জেড থ্রি এর পরিবর্তে আমি লিখতে পারি মড জেড ওয়ান মাইনাস জেড টু। তাহলে দেখো প্রথমটা যা আছে তাই থাকলো নিচে। আচ্ছা, আর এখানে কী করলাম, মড জেড ওয়ান মাইনাস জেড টু মানেই হবে জেড ওয়ান বার মাইনাস জেড টু বার, সরি মড বলছি, এটা হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড টু পুরোটার বার, মড নয়, এটা হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড টু তার বার সমান সমান লেখা যায় জেড ওয়ান বার মাইনাস জেড টু বার, নিচে যা আছে তাই থাকলো। এটাকে লেখা যায় দেখো জেড থ্রি বার মাইনাস জেড ওয়ান বার, আর জেড থ্রি মাইনাস জেড ওয়ান এর বদলে আমি বসালাম জেড ওয়ান মাইনাস জেড টু, স্কোয়ার ছিল স্কোয়ার লিখলাম। পরেরটা দেখো লিখলাম আমরা জেড টু বার মাইনাস জেড থ্রি বার, আর জেড টু মাইনাস জেড থ্রির বদলে আমি জেড ওয়ান মাইনাস জেড টু বসিয়ে দিয়ে তার স্কোয়ার, স্কোয়ার ছিল বলে স্কোয়ার লিখলাম। এবার দেখো নিচেরটা লসাগু কী হবে, জেড ওয়ান মাইনাস জেড টু তার স্কোয়ার, অর্থাৎ লসাগু হবে মড জেড ওয়ান মাইনাস জেড টু তার স্কোয়ার, এটা ঠিক আছে। আর উপরে এগুলো সব যোগ হবে, তাহলে দেখো নিচেরটা লসাগু হয়ে গেলো জেড ওয়ান মাইনাস জেড টু তার হোল স্কোয়ার, উপর সবগুলো যোগ করে লিখলাম। এবার দেখো এই জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান বার, এখানে মাইনাস জেড ওয়ান কেটে যাবে, মাইনাস জেড টু বার প্লাস জেড টু বার কেটে যাবে, প্লাস জেড থ্রি বার মাইনাস জেড থ্রি কেটে যাবে, তাহলে উপরটা থাকলো শূন্য, শূন্য বাই জেড ওয়ান মাইনাস জেড টু এর মডের স্কোয়ার, তাহলে এটা ভ্যালু হচ্ছে শূন্য, তাহলে অতএব এটা ইকুয়াল টু শূন্য, প্রুভ হয়ে গেল। নেক্সট প্রবলেম, দেখাও যে জটিল তলে জেড কমা আই জেড কমা জেড প্লাস আই জেড জটিল সংখ্যা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মড জেড তার স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে, হ্যাঁ, জেড কমা আই জেড কমা জেড প্লাস আই জেড এই তিনটে সংখ্যা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মড জেড তার স্কোয়ার। এবার দেখো জেড প্লাস আই জেড, দেখো এই দুটো যোগফল হচ্ছে পরেরটা, তার মানে জেনে রাখবে যে ত্রিভুজটা আছে তার জেড প্লাস আই জেড এটা যে বিন্দু দ্বারা প্রকাশ করবে তার বিপরীত বাহুটা হবে অতিভুজ। দেখো যদি আমি এবিসি এটা নাম দিই, আমি এ বিন্দুটা ধরে নিলাম মড জেড দ্বারা প্রকাশিত হচ্ছে, বি বিন্দুটা ধরে নিলাম এ বিন্দুটা ধরে নিলাম শুধু জেড দ্বারা প্রকাশ হচ্ছে, বি বিন্দুটা ধরে নিলাম আই জেড দ্বারা প্রকাশ হচ্ছে, এবং সি বিন্দুটা ধরে নিলাম জেড প্লাস আই জেড দ্বারা প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে জেড আর আই জেড এই দুটো বিন্দু যোগফল হচ্ছে জেড প্লাস আই জেড, সেটা হচ্ছে সি বিন্দু দ্বারা প্রকাশ হচ্ছে, তাহলে সি বিন্দুর বিপরীতে যে বাহুটা হবে সেটা হবে কি সবসময় অতিভুজ এ বি হবে। ঠিক আছে, যদি এরকম আকারে বিন্দুগুলো থাকে তবেই বলা যাবে। তাহলে আমি দেখো ধরে নিলাম এ সমান সমান এটা, বি সমান সমান এটা, সি সমান সমান এটা, তিনটে করে দাগ দিয়েছি, মানে বিন্দু ধরে গেলে তিনটে দাগও দিতে পারো। ঠিক আছে, মানে কোনো একটা বিন্দু একটা পয়েন্ট দ্বারা প্রকাশ করলে আমরা এরকম করে লিখি। তাহলে এবার আমরা দেখো এসি বাহুটা বার করছি, তাহলে মড এসি সমান সি থেকে এটা বাদ যাবে, তাহলে সি মানে হচ্ছে জেড প্লাস আই জেড মাইনাস জেড, তাহলে জেড জেড কেটে গেল, হচ্ছে মড আই জেড, তাহলে মড আই ইন্টু মড জেড, মড আইয়ের ভ্যালু হচ্ছে জানি 1, কারণ মড আই এর ভ্যালু সর্বদা 1, কারণ মড আইকে আমি লিখতে পারি, দেখো তুমি যদি বলো কী করে আসছে, আই মানে লেখা যায় কত 0 প্লাস 1 ইন্টু আই, তাহলে রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে মড আই মানে হচ্ছে 1, তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে এসি মড এসি সমান সমান হচ্ছে মড জেড। ঠিক একইভাবে আমি মড বিসি বার করলাম, মড বিসি, তাহলে সি থেকে বি এর স্থানাঙ্কটা হচ্ছে বাদ, তাহলে জেড প্লাস আই জেড মাইনাস আই জেড এটা কেটে গেল, হচ্ছে এটা হচ্ছে মড জেড পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে মড এসি সমান সমান পেয়ে গেলাম মড জেড, আবার মড বিসি সমান সমান মড জেড। দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে মড এসি ইন্টু উচ্চতার হচ্ছে মড বিসি, ভ্যালুগুলো বসালাম সমস্যা হাফ মড জেড এত বর্গ ইউনিট অর্থাৎ স্কোয়ার ইউনিট। নেক্সট প্রবলেম, যদি জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস জেড থ্রি স্কোয়ার মাইনাস জেড ওয়ান জেড টু মাইনাস জেড টু জেড থ্রি মাইনাস জেড থ্রি জেড ওয়ান ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো
মড জেড টু মাইনাস জেড থ্রি ইকুয়াল টু মড জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু মড জেড ওয়ান মাইনাস জেড টু। অর্থাৎ এটা হলে আমাকে প্রমাণ করতে হবে এটা মানে কি, যে জেড ওয়ান জেড টু জেড থ্রি দ্বারা যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশিত হয় তাহলে ত্রিভুজটি হবে সমবাহু। ঠিক আছে, এটা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারতো যে এত হলে তাহলে দেখাও যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো জেড ওয়ান জেড টু জেড থ্রি দ্বারা প্রকাশিত হয় সেই ত্রিভুজটি একটি সমবাহু। ঠিক আছে, সমবাহু, কারণ সমবাহু হওয়া মানে এই তিনটে বাহু এটা হবে, একটু আগে আমরা নোটে পড়েছি দেখবে। ঠিক আছে, চলো অ্যান্সার করি। দেখো যেটা দেওয়া আছে সেটা লিখলাম। দেখো প্রথমে হচ্ছে জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস জেড থ্রি স্কোয়ার যা আছে তাই লিখলাম। এখানে আছে -1 ইন্টু জেড ওয়ান জেড টু, এই -1-এর জায়গায় বসালাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানেও তাই -1-এর জায়গায় বসিয়ে দিলাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখানেও তাই -1-এর জায়গায় বসলাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, বাকি যা ছিল তাই থাকলো। আচ্ছা, এগুলো ইকুয়াল টু 0 কেন, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে আমি জানি 0, 1টাকে এইদিকে নিয়ে যাও তাহলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হবে -1, তাহলে -1-এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এবার সিম্পল গুণ করে দেওয়া হলো। প্রথমে দেখা হলো জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস জেড থ্রি স্কোয়ার, এখানে পাবো ওমেগা ইন্টু জেড ওয়ান জেড টু প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু জেড ওয়ান জেড টু, পরেরগুলো একইভাবে গুণ করা হলো। এবার আমরা দেখো প্রথমে এখান থেকে আমি জেড ওয়ানটা নিলাম, দেখো জেড ওয়ান স্কোয়ার। আচ্ছা, এবার মানে জেড ওয়ান নিয়েছি মানে পরের দুটো টার্ম হবে জেড ওয়ান জেড টু আর একটা হবে জেড ওয়ান জেড থ্রি, অর্থাৎ পরের যে দুটো টার্ম আমি লিখবো প্রত্যেকটাতে জেড ওয়ান থাকবে। দেখো এই যে এখান থেকে নিলাম ওমেগা জেড ওয়ান আছে, ওমেগা জেড ওয়ান জেড টু, এরপরটা দেখো থাকবে কি জেড ওয়ান জেড থ্রি। তা কোথায় আছে দেখো জেড ওয়ান জেড থ্রি, তাহলে এই যে ওমেগা স্কোয়ার জেড ওয়ান জেড থ্রি মানে জেড থ্রি জেড ওয়ান এটা লিখলাম। ঠিক আছে, পরের টার্মটা আমি নিলাম জেড টু তার স্কোয়ার, জেড টু তার স্কোয়ার নিলাম প্রথমটা, পরের দুটো হবে জেড টুটা থাকবেই অবশ্যই, একবার হবে জেড টু জেড থ্রি এবং জেড টু জেড ওয়ান। দেখো প্রথমে হচ্ছে জেড টু জেড থ্রি, এই যে এটা ওমেগা জেড টু জেড থ্রি, আর একটা হবে হচ্ছে জেড টু জেড ওয়ান, এই যে ওমেগা স্কোয়ার জেড টু জেড ওয়ান বা জেড ওয়ান জেড টু, এই যে লিখেছি ওমেগা স্কোয়ার জেড টু জেড ওয়ান হয়েছে। এবার দেখো বাকি দেখো প্রথমে হচ্ছে জেড থ্রি নিলাম, জেড থ্রি, তাহলে জেড থ্রি নিয়েছি মানে বাকি দুটো নাম কী হবে, থ্রি অবশ্যই থাকবে, অর্থাৎ জেড থ্রি জেড ওয়ান আর আবার জেড থ্রি জেড টু। তাহলে দেখো এটা একটা, তাহলে এটা নিলাম ওমেগা স্কোয়ার জেড টু জেড থ্রি, আর একটা পড়ে থাকলো ওমেগা ইন্টু জেড থ্রি জেড ওয়ান, এটা লিখলাম। এবার আমি প্রথমটা থেকে জেড ওয়ান কমন নিলাম, জেড ওয়ান কমন নিলে পড়ে থাকে হচ্ছে জেড ওয়ান প্লাস ওমেগা জেড টু প্লাস ওমেগা স্কোয়ার জেড থ্রি। আমি চেষ্টা করব পরেরগুলোতে এমনভাবে কমন নেওয়া, হ্যাঁ, যাতে করে এই টার্মটা আসে জেড ওয়ান প্লাস ওমেগা জেড টু প্লাস ওমেগা স্কোয়ার জেড থ্রি এই টার্মটা আসে। দেখো তাহলে প্রথমে জেড ওয়ান আছে, এই পরের যে টার্মটা আছে এখান থেকে যদি আমাকে জেড ওয়ান প্রথমে রাখতে হয় তাহলে আমাকে ওমেগা স্কোয়ার জেড টু কমন নিতে হয়। তাহলে ওমেগা স্কোয়ার জেড টু যদি কমন নিই এখান থেকে, তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার জেড টু কমন গেল, এখান থেকে দেখো যাচ্ছে না কারণ ওমেগা আছে, তার জন্য এখানে আমি কী করবো ওমেগা স্কোয়ার জেড টু কমন নিতে গেলে এখানে একটা ওমেগা কিউ গুণ করে দেবো, কারণ ওমেগা কিউ মানে ওয়ান, আর এখানেও একটা ওমেগা কিউ গুণ করে দেবো। দেখো এই লাইনটা এখানে দেখো জেড টু স্কোয়ার সাথে একটা ওমেগা কিউ গুণ, আর এটার সাথে একটা ওমেগা কিউ গুণ করলে হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 4 জেড টু ইন্টু জেড থ্রি, আর পরেরটা যা আছে তাই থাকলো। এখানে দেখো প্রথমে জেড ওয়ানকে শুধু রাখতে গেলে আমাকে এখান থেকেও ওমেগা জেড থ্রি কমন নিতে হবে, যদি ওমেগা জেড থ্রি কমন নিতে হবে প্রথমে জেড ওয়ান হবে, তাহলে ওমেগা জেড থ্রি যদি কমন নিই তাহলে দেখো এখান থেকে ওমেগা কমন আসছে না, ঠিক আছে, তাহলে এখানে একটা আমি লিখবো ওমেগা কিউ মানে ওয়ান, আর এখান থেকে তো কমন আসছে, এটা যা আছে তাই থাকবে। তাহলে দেখো এখানে শুধু এখানের সাথে একটা ওমেগা কিউ গুণ করে দিলাম, বাকি যা আছে তাই থাকলো। প্রথমটি যা আছে তাই লিখলাম। দ্বিতীয়টা থেকে আমি এবার দেখো ওমেগা স্কোয়ার জেড টু কমন নিলাম, ওমেগা স্কোয়ার যদি জেড টু কমন নিই তাহলে পড়ে থাকবে এখানে জেড ওয়ান। আচ্ছা, এখান থেকে যদি ওমেগা স্কোয়ার জেড টু চলে যায় তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে ওমেগা জেড টু, আর এখান থেকে একটা ওমেগা স্কোয়ার জেড টু চলে গেলে পড়ে থাকবে ওমেগা স্কোয়ার জেড থ্রি। এবার এখান থেকে দেখো আমি ওমেগা জেড থ্রি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে জেড ওয়ান, ওমেগা জেড থ্রি যদি এখান থেকে চলে যায় ওমেগা জেড থ্রি তাহলে পড়ে থাকবে ওমেগা জেড টু, এখান থেকে যদি ওমেগা জেড থ্রি একটা চলে যায় তাহলে পড়ে থাকবে ওমেগা স্কোয়ার জেড থ্রি, এটা থাকবে। এবার দেখো এটা একই টার্ম, তাহলে এগুলো আমি কমন নেবো, তাহলে যে জেড ওয়ান প্লাস ওমেগা জেড টু প্লাস ওমেগা কিউ জেড থ্রি সরি ওমেগা স্কোয়ার জেড থ্রি যদি কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে জেড ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার জেড টু প্লাস ওমেগা জেড থ্রি, তাহলে আমি এটা পেলাম।
তাহলে অতএব প্রথমটা সমান সমান একবার শূন্য করলাম, Z1 প্লাস ওমেগা Z2 প্লাস ওমেগা স্কোয়ার Z3 ইকুয়াল টু শূন্য, বা Z1 প্লাস ওমেগা Z2 ওমেগা স্কোয়ারের জায়গায় বসাতে হবে -1 প্লাস ওমেগা, ঠিক আছে, বসিয়ে দিলাম ওমেগা স্কোয়ারের জায়গায়, তাহলে এটা ইন্টু Z3 ইকুয়াল টু শূন্য, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হবে -1 প্লাস ওমেগা। এবার দেখো আমি প্রথমে Z1 প্লাস ওমেগা Z2 এটাতে যদি গুণ করে দিই তাহলে হবে -Z3 মাইনাস ওমেগা Z3। এবার দেখো এখান থেকে আর এখান থেকে যদি ওমেগাটা কমন নিই তাহলে পুরো থাকলো Z2 মাইনাস Z3, আর Z1টা ওই দিকে ডান দিকে নিয়ে গেলাম, Z3টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পেলাম হচ্ছে ইকুয়াল টু Z3 মাইনাস Z1, উভয় পক্ষে মড নিলাম। তাহলে ঠিক আছে, এরপর এটা মড A ইন্টু বি মানে জানি আমি হচ্ছে মড A ইন্টু মড বি, তাহলে এটা লেখা যায় মড ওমেগা ইন্টু মড Z2 মাইনাস Z3 ইকুয়াল টু মড Z3 মাইনাস Z1। এবার আমি জানি মড ওমেগার ভ্যালু কত 1, ঠিক আছে, মড ওমেগার ভ্যালু 1, তুমি ওমেগা মান জানো, সেটাকে মড করলেই দেখবে 1 পাবে, ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম আমরা মড Z2 মাইনাস Z3 ইকুয়াল টু মড Z3 মাইনাস Z1, যেহেতু মড ওমেগা ইকুয়াল টু 1, এটা 1 নম্বর নাম দিলাম। দেখো এখানে আরেকটা পার্ট ছিল, দুটো ফ্যাক্টর পাচ্ছি, এটা ইকুয়াল টু একবার 0 করলাম, আবার এটা ইকুয়াল টু যদি 0 করি বলে Z1 প্লাস ওমেগা স্কোয়ার Z2 প্লাস ওমেগা Z3 ইকুয়াল টু 0 যদি করা হয়, দেখো আবার Z1 প্লাস ওমেগা স্কোয়ার Z2 প্লাস ওমেগা Z3 ইকুয়াল টু 0, ওমেগা স্কোয়ারের জায়গায় -1 প্লাস ওমেগা, একইভাবে এটা গুণ করে আমি এটা পেলাম। এবার দেখো Z1 মাইনাস Z2 এখানে রাখলাম, এইগুলো সব আমি ডান দিকে নিয়ে গিয়ে ওমেগাটা কম নেবো, তাহলে ডান দিকে নিয়ে গেলে হবে ওমেগা Z2 মাইনাস ওমেগা Z3, এখান থেকে যদি আমি ওমেগাটা কমন নিই তাহলে দিয়ে আমি উভয় পক্ষে মড নিলাম, ধরো এখানে মড নিলাম মড Z1 মাইনাস Z2, এটার মড হয়ে গেছে, ভেতরে আমি ওমেগাটা কমন নিলাম, Z2 মাইনাস Z3 থাকলো, তাহলে এটা হবে মড Z1 মাইনাস Z2 ইকুয়াল টু মড ওমেগা ইন্টু মড Z2 মাইনাস Z3। এবার আমি জানি মড ওমেগা মানে 1, তাহলে পেয়ে গেলাম মড Z1 মাইনাস Z2 ইকুয়াল টু মড Z2 মাইনাস Z3। অতএব 1 নং ও 2 নং হতে পায়, দেখো 1 নং ও 2 নং হতে পায়। দেখো এখানে Z2 মাইনাস Z3 ইকুয়াল টু Z1 মাইনাস Z2, আবার দেখো 1 নংয়ে পেয়েছিলাম কি Z2 মাইনাস Z3 মানে Z3 মাইনাস Z1, তার মানে এই তিনটেই আমার সমান হয়ে গেল, প্রমাণিত। নেক্সট প্রবলেম, সমাধান করো। Z বার ইকুয়াল টু I ইন্টু Z স্কোয়ার, জেড একটি জটিল রাশি, তাহলে ধরি Z ইকুয়াল টু এক্স প্লাস IY, তাহলে অতএব Z বার সমান সমান হবে কত এক্স মাইনাস IY, অতএব Z স্কোয়ার ইকুয়াল টু হবে তাহলে এক্স প্লাস IY তার হোল স্কোয়ার, এটাকে ভেঙে দিলাম, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2AB মানে হচ্ছে I ইন্টু 2XY প্লাস I স্কোয়ার Y স্কোয়ার, I স্কোয়ারের মান কত হয় -1 বসালাম, তাহলে এটা পেলাম এক্স স্কোয়ার প্লাস I ইন্টু 2XY মাইনাস Y স্কোয়ার। এবার আমি উভয় পক্ষে I দিয়ে গুণ, তাহলে I Z স্কোয়ার, তাহলে I এক্স স্কোয়ার হবে মাইনাস IY স্কোয়ার হবে, তাহলে আইটা কমন নিলে I ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস I স্কোয়ার ইন্টু 2XY, তাহলে I স্কোয়ার মানে -1, তাহলে এটা আমি রিয়েল পার্ট বলে আগে লিখলাম -2XY প্লাস I ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেহেতু এটা দেওয়া আছে দেখবে Z বার ইকুয়াল টু I Z স্কোয়ার, আমি ভ্যালুগুলো সব বসলাম, এটা পেলাম। তাহলে এবার রিয়েল পার্টটা যদি তুলনা করি, এতে অতএব এক্স ইকুয়াল টু কত হবে -2XY, তাহলে 2XYটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, এখানে কিন্তু কখনোই এক্স কেটে দেবে না, তাহলে কিন্তু একটা মান পাবে না, ঠিক আছে। তাহলে এবার আমি দেখো এখানে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে এক্স প্লাস 2XY ইকুয়াল টু 0, এখান থেকে এক্সটা কমন নিলাম, তাহলে হলো এক্স ইন্টু 1 প্লাস 2y ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখো এক্স সমান 0 পাবো, আর এখানে ওয়াই ইকুয়াল টু পাবো -1/2। এবার যদি ইমাজিনারি পার্টটা তুলনা করি, এখানে আয়ের সহগ হচ্ছে -y, আর এখানে আয়ের সহগ হচ্ছে ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা 2 নম্বর নাম দিলাম। এই 2 নম্বরে একবার এক্স ইকুয়াল টু 0 বসাবো, তাহলে একবার এক্স ইকুয়াল টু 0 বসালে এখান থেকে ওয়াইয়ের মান পাবো, আর একবার ওয়াই ইকুয়াল টু -1/2 বসাবো, তাহলে এখান থেকে এক্সের মান পাবো, ঠিক আছে। যখন এক্স ইকুয়াল টু 0 তখন 2 নং হতে পারে, 2 নং এক্স ইকুয়াল টু 0 বসলে আমি পাবো -y ইকুয়াল টু -y স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারটা বাঁ দিকে আনলে ওয়াই স্কোয়ার -y ইকুয়াল টু 0, মানে ওয়াইটা কমন ওয়াই ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ওয়াইয়ের দুটো ভ্যালু পাবো, একটা 0 একটা 1। তাহলে যখন এক্স ইকুয়াল টু 0 তখন ওয়াইয়ের ভ্যালু একবার পেলাম 0, একবার পেলাম 1। এইবার দেখো ফর্ম 1-এ আমার কী আছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস IY, সমাধান মানে তোমাকে এই জেডের ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে এখানে যদি এক্সের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু 0 বসাই, তাহলে জেড ইকুয়াল টু কত হবে 0, একবার এক্সের ভ্যালু 0 ওয়াইয়ের ভ্যালু যদি 1 বসাই, তাহলে জেড ইকুয়াল টু হবে দেখো I, তাই লেখা আছে দেখো জেড ইকুয়াল 0 প্লাস I ইন্টু 1, অর্থাৎ এক্সের ভ্যালু 0 ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে শুধু হবে I হবে 1 নয়, এটা হবে I। আবার যখন y ইকুয়াল টু -1/2 তখন 2 নং হতে পারে, 2 নঙ্গে ওয়াইয়ের জায়গায় -1/2 বসালাম, তাহলে এটা হলো, এটা ক্যালকুলেশন করলাম, এখান থেকে দেখো এক্স স্কোয়ার সমান 3/4 পেলাম, তাহলে এক্স ইকুয়াল টু পাবো কত
প্লাস মাইনাস √3/2। তাহলে ফ্রম 1 দেখো এক নম্বরে কী ছিল, এক নম্বরটা ছিল জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে এক্সের ভ্যালু বসাবো প্লাস মাইনাস √3/2 আর ওয়াইয়ের ভ্যালু বসাবো হচ্ছে -1/2। তাহলে জেড ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2 মাইনাস আই ইন্টু হাফ। তাহলে অতএব নির্ণয় সমাধান প্রথমে পেলাম জেড ইকুয়াল টু 0 একবার পেলাম জেড ইকুয়াল টু আই, আর এবার পেলাম জেড ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2 মাইনাস আই ইন্টু হাফ। ঠিক আছে, এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেম, সমাধান করো মড জেড প্লাস জেড ইকুয়াল টু 2 প্লাস আই, জেড একটি জটিল রাশি। তাহলে আবার ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সমাধান করো মানে তুমি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ধরে নেবে, দিয়ে এক্স এবং ওয়াইয়ের মানটা বার করে এখানে বসিয়ে দেবে। তাহলে একটা জেড ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। যেমন তুমি দেখেছো যে এক্সের একটা সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে তুমি এক্সের মান পাও, এটা তাহলে কার সমীকরণ, জেড দিয়ে একটা সমীকরণ, তাহলে এখান থেকে তোমাকে জেডের মান বার করতে হবে। জেড হচ্ছে একটা জটিল রাশি। তাহলে ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই হচ্ছে রিয়েল। তাহলে তো মড জেড ইকুয়াল টু কত হবে, √(x² + y²। মানে অঙ্কে আমার মড জেড আছে বলে মড জেডটা বার করে রাখলাম। যেহেতু এটা দেওয়া ছিল মড জেড প্লাস জেড ইকুয়াল টু 2 প্লাস আই ওয়াই। দেখো মড জেডের ভ্যালু বসলাম, জেডের ভ্যালু বসলাম 2 প্লাস আই ওয়াই। তাহলে রিয়েল পার্টটাকে একসঙ্গে লিখলাম, ইমাজিনারি পার্টগুলোকে একসঙ্গে লিখলাম ইকুয়াল টু 2 প্লাস আই ওয়াই। এবার যদি তুলনা করি রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টে, তাহলে √(x² + y² + x ইকুয়াল টু 2 হবে। এটা আমি 2 নম্বর নাম দিলাম, প্রথমটা 1 নম্বর নাম আমার আগে ছিল যেটা ধরেছিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা 1 নম্বর, আর তাহলে আমি এটাকে 2 নম্বর নাম দিলাম। আর ইমাজিনারি পার্ট আয়ের সহগ ওয়াই, এখানে আয়ের সহগ কিছু, আয়ের সহগ কত 1, মানে আয়ের সঙ্গে একটা ইন্টু 1 আছে, তাহলে এবং ওয়াই ইকুয়াল টু 1। এবার 2 নঙে আমি ওয়াইয়ের মান 1 বসাই, 2 নঙে ওয়াই ইকুয়াল টু 1 বসিয়ে পাই। দেখো ওয়াইয়ের ভ্যালু 1 বসিয়ে দিলাম। তাহলে √(x² + 1 ইকুয়াল টু 2 - x, উভয় পক্ষে হোল স্কোয়ার করলাম। হোল স্কোয়ারের ফর্মুলায় আমি পেলাম, এখান থেকে আমি সমাধান করি এক্সের মান কত পেলাম 3/4। অতএব ফ্রম 1 জেড ইকুয়াল টু কত ছিল এক্স প্লাস আই, এক্সের ভ্যালু বসালাম 3/4 আর আই ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, তো এটা পেলাম। এটাই অ্যান্সার। অত নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু 3/4 প্লাস আই। নেক্সট প্রবলেম, খুব ইম্পর্টেন্ট একটি সমস্যা। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তবে দেখাও যে মড এক্স প্লাস মড ওয়াই লেস ইকুয়াল টু √2 ইন্টু মড এক্স প্লাস আই ওয়াই। দেখো আমরা শুরু করব, যেহেতু মড এক্স মাইনাস মড ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, আমরা জানি যে কোনো একটা হোল স্কোয়ার টার্ম অলওয়েজ পজিটিভ, মানে তার ভ্যালুটা 0 বা 0 থেকে বড়। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি এর ফর্মুলা ভেঙলাম। তাহলে হবে মড এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে মড এক্স তার হোল স্কোয়ার প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু এই -2x আমি ডান দিকে নিয়ে গেলাম, তাই তো। আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো কত, মড 2 ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই। ঠিক আছে, এই টার্মটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, এটা পেলাম। এবার যদি আমি ঘুরিয়ে লিখে দিই, এটা এইদিকে লিখে, তাহলে 2 ইন্টু মড এক্স মড ওয়াই, তাহলে এটা গ্রেটার ইকুয়াল ছিল লেস ইকুয়াল টু হবে মড x² প্লাস মড y²। এবারে আমি উভয় পক্ষে মড x² প্লাস মড y² দিয়ে যোগ করছি। তাহলে কেন, কারণ তাহলে বাঁ দিকটা আমার একটা সূত্র পড়বে। দেখো বাঁ দিকে আমি যোগ করছি মড x² প্লাস মড y², আর এটা যাইলে হলে প্লাস 2 ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই লেস ইকুয়াল। এইদিকেও তো আমাকে মড x² প্লাস মড y² যোগ করলে হবে 2 মড x² প্লাস 2 মড y²। তো আমি অ্যাকচুয়ালি এখানে উভয় পক্ষে বাম পক্ষ এবং ডান পক্ষে মড x² প্লাস মড y² যোগ করলাম। এটা একটা ফর্মুলা পড়ে গেল, কি ফর্মুলা, মড এক্স প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার লেস ইকুয়াল টু 2টা কমন নিলে ভিতরে থাকে মড x² প্লাস মড y²। মড x² মানেই হচ্ছে x², মড y² মানে y², কারণ মড x² মানে পজিটিভ আর x² মানে পজিটিভ, একই মান হবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি এটা স্কোয়ারটা আমি তুলি তাহলে পাবো মড এক্স প্লাস মড ওয়াই, এটা √2 ইন্টু x² প্লাস y², তার মানে পাবো হচ্ছে √2 ইন্টু x² প্লাস y², বা মড এক্স প্লাস মড ওয়াই লেস ইকুয়াল টু √2, এটা মানে হচ্ছে মড এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। এবার আমরা একটা নোট পড়ব, ধরো এটা দেয়া আছে, মানে এই প্রমাণটা আমার এটা থাকলো। অনেক সময় এটা না দিয়ে আমার এই শেষের এই প্রমাণটাও দিতে পারে। ঠিক আছে, এখানে আমি কি করছি, মড এক্স প্লাস মড ওয়াই লেস ইকুয়াল √2, এটা মানেই তো জেড, এক্স প্লাস আই ওয়াই মানেই অঙ্কে দেখবে আমি জেড ধরেছিলাম, কারণ যেহেতু জেড ইকুয়াল টু ধরেছিলাম এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এবার দেখো জেড প্লাস আই ওয়াই রিয়েল, মানে জেডের রিয়েল পার্ট কত এক্স, আর জেডের ইমাজিনারি পার্ট কত ওয়াই। তাহলে এটা হচ্ছে রিয়েল অবজেক্ট, দেখো এক্স, মড এক্স মানেই তো এক্স। ঠিক আছে,
আর ওয়াই মানে হচ্ছে মড ওয়াই মানে তো ওয়াই, মানে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। ঠিক আছে, আচ্ছা লেস ইকুয়াল টু √2 মড জেড, এই √2 দিয়ে দিকে ভাগ করো, তাহলে 1/√2 রিয়েল অফ জেড প্লাস ইমাজিনারি অফ জেড লেস ইকুয়াল টু মড জেড। ঠিক আছে, অনেক সময় এটা প্রমাণ না দিয়ে এই লাস্ট লাইনে এই প্রমাণটাও দেয়। তাহলে এবার তোমরা সহজে এটা দিলে করতে পারবে। নেক্সট প্রবলেম, মনে করো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং এটা ডাব্লু, হ্যাঁ এটা ডাব্লু ইকুয়াল টু 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই। যদি মড ডাব্লু ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে জটিল তলে জেড বিন্দুটি বাস্তব অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ জেড সমান সমান শুধু হচ্ছে রিয়েল ভ্যালুটা আসবে, কোনো ইমাজিনারি পার্ট থাকবে না। আমরা ধরে নিলাম লেট বা ধরার দরকার নেই, দেওয়া আছে গিভিন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মড ডাব্লু ইকুয়াল টু 1, এটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইটা 1 নম্বর নাম দিলাম। এবার ডাব্লু ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই, এখানে জেডের ভ্যালুটা বসালাম। ঠিক আছে, এবার এখানে আই দিয়ে গুণ করলাম, আই দিয়ে গুণ করলে কত হবে 1 মাইনাস আই এক্স মাইনাস আই স্কোয়ার ওয়াই, তাই তো মাইনাস আই স্কোয়ার তাহলে ওয়াই, আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1 তাহলে এটা প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে আমি এটাকে যদি রিয়েল আর ইমাজিনারি পার্ট আলাদা করি তাহলে পাবো 1 + y মাইনাস আই এক্স, আর নিচেরটা তো এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস 1। এবার এটা তো ডাব্লু ইকুয়াল টু এত পেলাম, তাহলে এখানে লিখতে পারি অতএব ডাব্লু ইকুয়াল টু এত, তাহলে অতএব মড ডাব্লু মড নিলাম। তাহলে এটা মড নেওয়া মানে এর উপরটাও মড নিচেরটাও মড, উপরটা মড মানে হবে √1 + y তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচেরটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার, রুট থাকলো। এবার মড ডাব্লু মানে তো 1, আর এটা যদি আমি ভেঙে দিই তাহলে √1 + y স্কোয়ার প্লাস 2y, এটা ফর্মুলা ভাঙালো প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এটা ফর্মুলা ভাঙলে পাবো ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 2y। ঠিক আছে, কারণ মড অফ ডাব্লু মানে হচ্ছে 1। এবার আমি কোনাকুনি গুণ করে উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে থাকবে হচ্ছে 1 + y স্কোয়ার প্লাস 2y প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 2y। দেখো 1 কেটে যাবে বোথ সাইড থেকে, ওয়াই স্কোয়ার কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এদিকে থাকবে 2y ইকুয়াল টু মাইনাস 2y। তাহলে হচ্ছে এটা এই মাইনাস 2yটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 2y + 2y মানে 4y ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু আমার 0 পেয়ে গেলাম। তাহলে ফ্রম 1 আমি কী ছিল জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এখানে যদি ওয়াই ভ্যালুটা 0 পেয়ে বসিয়ে দিই তাহলে জেড ইকুয়াল টু কত হবে এক্স। দেখো শুধু রিয়েল পার্টি থাকলো, এখানে আই নেই, তাহলে জেড বিন্দুটি বাস্তব অক্ষের উপর অবস্থিত, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট এবং আজকের শেষ প্রবলেম, Z1, Z2, Z3 জটিল সংখ্যাগুলি এমন যে মড Z1 ইকুয়াল টু মড Z2 ইকুয়াল টু মড Z3 ইকুয়াল টু মড অফ 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3 ইকুয়াল টু 1, তাহলে মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 এর মান নির্ণয় করো। গিভেন যেটা দেওয়া আছে সেটা লিখলাম, আমি এখান থেকে লিখতে পারি মড Z1 প্লাস মড Z2 প্লাস মড Z3 ইকুয়াল টু 1, সেটা লিখলাম। এবার হোল স্কোয়ার করলাম, তাহলে হোল স্কোয়ার করলে হচ্ছে মড Z1 তার স্কোয়ার ইকুয়াল টু মড Z2 তার স্কোয়ার ইকুয়াল টু মড Z3 তার স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। এবার মড Z1 তার স্কোয়ার মানে লিখতে পারি Z1 ইন্টু জেড বার, মড Z2 তার স্কোয়ারকে লিখতে পারি Z2 ইন্টু জেড বার, মড Z3 তার স্কোয়ারকে লিখতে পারি Z3 ইন্টু জেড বার ইকুয়াল টু 1। কেন এটা লিখতে পারি? কারণ আমরা জানি যে যেহেতু মড জেড তার স্কোয়ার মানে হচ্ছে জেড ইন্টু জেড বার, এটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো Z1 ইন্টু জেড বার সমান সমান 1 পাবো, ইকুয়াল টু Z1 ইন্টু জেড বার ইকুয়াল টু 1 লিখতে পারি। তার মানে Z1 বার ইকুয়াল টু লিখতে পারি 1/Z1। ঠিক একইভাবে এটা ইকুয়াল টু 1 হলে Z2 বার ইকুয়াল টু হবে 1/Z2, এটা ইকুয়াল টু 1 হলে Z3 বার ইকুয়াল টু হবে 1/Z3। ঠিক আছে, এবার দেখো যেটা দেওয়া ছিল 1 নম্বরে আমি আবার লিখতে পারি মড অফ 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3 ইকুয়াল টু 1, দেখো ওটা লিখলাম। এবার দেখো 1/Z1 এর জায়গায় বসাতে পারি হচ্ছে Z1 বার, 1/Z2 জায়গায় বসাতে পারি Z2 বার, আর 1/Z3 জায়গায় বসাতে পারি Z3 বার। এবার দেখো Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার, এটা মানেই হচ্ছে একসঙ্গে লেখা আছে Z1 প্লাস Z2 প্লাস Z3 পুরোটার বার, কারণ এটাকে বারটাকে ভাঙলে আবার এটাই ফিরে আসবে ইকুয়াল টু 1। এবার কোনো একটা জটিল রাশির বার নিয়ে মড করলে যা হবে সেই জটিল রাশিটার মড একই ব্যাপার, মানে মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 বার এর মান যা হবে শুধু মড Z1 প্লাস Z2 প্লাস Z3 বার একই হবে। তাহলে এটা
ভ্যালুই হচ্ছে 1 হয়ে গেল। ঠিক আছে, অতএব মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 ইকুয়াল টু 1। কীভাবে আমি বলতে চাইছি দেখো, এখানটায় ব্যাপারটা ধরো জেড ইকুয়াল টু আছে কত, তুমি ধরে নাও, ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে অতএব জেড বার সমান সমান কত হবে, এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, এবার দেখো জেডের মড নিলে যা হবে আবার জেড বারের মডও তাই হবে। কেন, মড জেড মানেই হবে, দেখো তুমি পাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জেড বার এর মড এটাও মানেও পাবে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ জেড এবং জেড বার এদের মডটার মান একই হয়ে থাকে। তাহলে দেখো Z1 প্লাস Z2 প্লাস Z3 এর পুরোটার বার যা মান, তাহলে শুধু Z1 প্লাস Z2 প্লাস Z3 এর মডের মান একই হবে। অর্থাৎ এই যে আমরা পড়লাম যে কোনো জটিল রাশির এবং তার অনুবন্ধী জটিল রাশির যদি মড নেওয়া হয় দুটো ভ্যালু একই থাকে, তাহলে এটা হচ্ছে Z1 প্লাস Z2 প্লাস Z3 তার বারের মড এর ভ্যালুটা যা হবে, ঠিক আছে, তাহলে Z1 প্লাস Z2 প্লাস Z3 এর মড আমার একই হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে এবং আজকের সমস্ত অঙ্কগুলোই আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।